জি। আমার নাম বশির, আমি এসেছি কলেজ গেট, টঙ্গী কলেজ গেট থেকে। মূলত আমার দেশের বাড়ি নড়াইল। ওকে, আমি যে ঘটনা বলবো সে ঘটনাটা আপনি কি করেন একটু বলবেন তাহলে আমি মূলত একজন পেশাজীবী ড্রাইভার। ওকে, আমার ঘটনা ঘটে ময়মনসিংহ জেলার 30 উপজেলায়। যে ঘটনাটা ঠিক আমার সাথেই ঘটে সেদিনকে রাত্রে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। যে ঘটনাটা আমি আজও মনে রাখতে পারি বা আজও আমার মনে আছে, ঠিক সেইভাবেই যাই হোক আমি ঘটনায় চলে যাই। আমি ঠিক শ্যামলীর একটা রেন্টেকার অফিস থেকে আমি ময়মনসিংহ জেলার 30 উপজেলায় একটা বিয়ের ভাড়াতে যাই। যে বিয়ের ভাড়ার যে স্লিপটা বা বুকিং স্লিপটা বলা হয়, সেই স্লিপে যে নাম্বারটা থাকে সেই লোকটাকে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে যেটা হয়, সেই লোকটা আমাকে বলে যে আপনি কি ড্রাইভার বশির বলছেন? আমি তখন বলি হ্যাঁ আমি ড্রাইভার বশির বলছি। তখন যেটা হয় যে আমি বলি তাকে যে ভাই আপনি আমার নাম জানেন কিভাবে? তখন সে বলে যে রেন্টেকার অফিস থেকে ঠিক আমার নামটা বলে দিয়েছিল। তখন আমি কিছু মনে না করি। তখন যেটা হয় যে সে বলে যে ভাই আপনি ঠিক 4টা 4:30টার ভিতরে খামার বাড়িতে থেকেন। আমি তখন 4:30টার ভিতরেই আমি খামার বাড়িতে চলে যাই। ঠিক উনি 5টা সোয়া 5টার ভিতরে আমার কাছে আসে 3জন লোক নিয়ে। উনি ঠিক এসে বলে চলেন এবার ময়মনসিংহ যাওয়া যাক। উনি আসার পরে উত্তরাতে গেলে আমাকে বলে যে ভাই আপনি আব্দুল্লাহপুর ব্রিজের কাছে রাখেন। রাখার পরে যেটা হয় আমি ওনাকে বলি যে ভাই আমি রোজা আছি, রমজান মাস ছিল, আমি তো রোজা রাখছি, আমাকে ইফতারি করার একটু সময় দিন। তখন যেটা হয় উনি আমাকে বলে যে ভাই আপনাকে আমরা ইফতারি করাবো। যাই হোক ওই কথা বলার পরে কিছুক্ষণ পরে দেখা যায় যে উনি ইফতারি কিনে নিয়ে এসে আমাকে বলে ভাই আমি তো আসলে একজন হিন্দু মানুষ, আপনি কি আমার ইফতারি গ্রহণ করবেন? তা আমি তাকে বলি যে ভাই হিন্দু আর মুসলমান বলে কোনো কথা নেই, ইফতারি তো ইফতারি। যে কিনে দিলে কিছুক্ষণ পরে দেখা যায় তাদের কিছু লোক আসে, আসার পরে বলে যে ভাই এবার আপনি চলেন। গাড়ি চালানো অবস্থায় নামাজের টাইমে বা ইফতারির টাইমে আমার ইফতারিটা আমি গাড়িতে থাকা অবস্থায় করে নিই, স্ট্রাইকিং থাকা অবস্থায়। গাজীপুর চৌরাস্তা গেলে বলে ভাই বা পাশে মার্কেটের সামনে রাখেন, আমাদের কিছু কেনাকাটা আছে, সেই কেনাকাটাগুলো সারবো। আমি ওখানে রাখার পরে কেনাকাটা করে এসে গাড়িতে যখন উঠে আমি বলি ভাই আপনাদের বিয়ে কার? তখন যে লোকটার বিয়ে সেই লোকটাই আমাকে বলে যে ওখানে গেলেই দেখতে পাবেন বিয়ে কার। আমি কিছুই না বলে আমি চলে যাই ঠিক 30 যায়। চৌরাস্তা পার হলে একটু সামনে যে বাঁদিকে একটা স্কুল থাকে, ডান দিকে থাকে রাস্তা, সেই রাস্তা দিকে আমি ঢুকি। যে রাস্তাটা থাকে অনেকটা চাপা, সেখান থেকে ঢোকার পরে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় যে পাকা রাস্তাটা শেষ, কিন্তু যেটা হয় সামনে সেটা হচ্ছে একটা কাঁচা রাস্তা। যে রাস্তাটা স্থানীয় কিছু লোক বা কিছু সিটি কর্পোরেশনের লোক ঘোরাঘুরি করতেছিল পাকা করার জন্য। আমি আমার গাড়ির লোকজনকে বললাম যে ভাই এই রাস্তা দিয়ে গাড়ি ঢোকালে যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে আমার গাড়িটা আর ওঠানো সম্ভব হবে না, আমি এই রাস্তায় যেতে পারবো না। তখন তারা আমাকে বলে যে আপনারা যাবেন কোন জায়গায়, স্থানীয় কিছু লোক। তখন তারা বলে যে আমরা অমুক গ্রামে তমুকের বাড়িতে যাব বিয়েতে। যাই হোক স্থানীয় লোকজন তা বলে যে ভাই আপনারা যেতে পারবেন, সামনে যায় কিছু একটা সামনে যায় কি একটা বাজার আছে, বাজারটার ওপারে আর যেতে পারবেন না, যাই হোক আপনারা যেতে পারবেন, সারাদিন এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করতে যেতে পারবেন। আমি চিন্তা ভাবনা করলাম নতুন বউ নিয়ে আসবে, আমার গাড়িটাতে আনতে না পারলে হয়তো হাঁটায় আনলে অসুবিধা হবে। আমি এটা চিন্তা ভাবনা করে ঠিক গাড়িটা ওখান দিয়ে আমি ঢুকাই দিই। ঢুকাই দেওয়ার পরে ওনাদেরকে হাঁটাই দিয়ে আমি গাড়িটা নিয়ে যেয়ে দেখি যে ছোট একটা ব্রিজ থাকে, ব্রিজের পরেই বাজারের আগে যে কাদা, সেই কাদার টুপকি গাড়ি যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। যাই হোক বিয়ে বাড়ির লোকজন এসে আমাকে বলে ভাই আপনি গাড়িটা এখানেই ঘুরে রাখেন, আমাদের বাড়ির লাইটিং ওই যে দেখা যায়, হ্যাঁ আপনি এখানেই রাখতে পারেন। আমি গাড়িটা ঘুরে গাড়িটা যেখানে ঠিক রাখছি ওখানেই ডাইন পাশে যেখানে রাখেছি ওখানে মানুষজন আসা যাওয়া করতো। সেখানে আমার কাছে কেন যেন মনে হলো যে এখানে যদি আমি গাড়িটা রাখি তাহলে মানুষের যাতায়াতে খুব অসুবিধা হবে। আমি এটা চিন্তা ভাবনা করে আমি বাঁদিকে কাদার দিকে চাপিয়ে দিয়ে গাড়িটা রেখে আমি বসে থাকলাম গাড়ির ভিতরে। কিছুক্ষণ পরে দেখলাম যে বাজারের কিছু দোকানে সিটি টিভি বা মুভি চলতেছে। আমি মনে করি যে যাই বাজারে যে আমি দোকানে সিটি টিভি দেখি বা মুভি দেখলে আমার কিছুটা সময় পার হবে। তখন ঠিক রাত 12টা এরকম বাজে। আমি এটা চিন্তা ভাবনা করে দোকানে যে বসা উপলক্ষে কিছু তো বলাই লাগবে। আমি যে তাদের কাছে বলি ভাই আপনাদের দোকানে কি গোল্লিপ সিগারেট আছে? তারা বলে ভাই এই বাজারে গোল্লিপ সিগারেট পাবেন না, পাবেন স্টার শেক এবং নেভি সিগারেট। আমি যে এই কথাটা শোনার পরে তাদের দোকানের থেকে 3টা সিগারেট নিয়ে নিই, সেটা হচ্ছে নেভি সিগারেট। ওখানে চাটা খেয়ে একটা সিগারেট খেয়ে বেশ বসে থাকি। ওনারা ঠিক 12:30 1টার দিকে সব দোকানগুলো বন্ধ করে চলে যায়, বাজার হয়ে যায় সম্পূর্ণ আমি একা। যাই হোক আমি চিন্তা করি যে এই বাজারে বসে না থেকে আমার গাড়িতে সিডি আছে, টিভি আছে বা এসি আছে, আমি এসি ছেড়ে সিডি টিভি ছেড়ে গাড়ির ভিতরে বসলে আমার ভালো লাগবে। আমি ঠিক গাড়ির কাছে যাই, লকটা খুলে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে এবং এসি ছেড়ে গাড়িতে সিডি টিভি ছেড়ে গাড়ির ভিতরে বসে থাকি। কিন্তু কিছুক্ষণ পরে যেটা হচ্ছিল যে
মুভি দেখতেছি, মুভির যে আওয়াজটা কানে না ঢুকে বাইরের কোন ঝিন 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 আওয়াজ আমার কানের ভিতরে ঢুকতেছিল। তখন আমি চিন্তা করি যে আমি এই ছবিটা আরো 2-3 বার দেখি, কেন জানি ছবিটা আমার কাছে ভালো লাগতো, তাই আমি ছবিটা বারবার দেখতাম। এটা চিন্তা ভাবনা করলাম যে এই ছবিটি তো এরকম কোনো আওয়াজ ছিল না। যাই হোক, আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নামার পরে দেখি যে আশেপাশে কিছুই নাই, আসলে এটা আমার মনের ভুল। আবার আমি গাড়িতে বসি, গাড়িতে বসার পরে যেটা হয় সেই একই রকম ঘটনা আমার সাথে ঘটতে থাকে। আমি মনে করি যে বাদিকে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা খাল মতন দেখা যাবে, ওটা দূরে একটা বিল্ডিং ডান পাশে, বা পাশে একটা ছাবড়া মতন আছে গাড়ির, এটাও কি জানি না। যাই হোক, আমি একটু বিয়ে বাড়ির দিকে যাই, ওখানে গেলে মনে হয় আমার ভালো লাগবে। আমি ঠিক গাড়িটা লক করে বিয়ে বাড়ির দিকে চলে যাই। চলে যাওয়ার পরে যেটা হয়, আমি যে দেখি যে লোকটার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই বিয়েটা কার, ঠিক ওই লোকটাই বর সেজে বসে আছে। আমি আশ্চর্য হয়ে যাই, লোকটার বয়স ঠিক 45-50 বছর, যে এই লোকটা এই বয়সে বিয়ে করতেছে কেন। যখন আমার গাড়িতে যারা গেছিল তাদেরকে আমি ডেকে জিজ্ঞেস করি, ভাই কি ব্যাপার, এই লোকটাকে আগে পরে কখনো বিয়ে করেনি? তখন তারা বলে পরে বলবো। আমি তাদেরকে বলি, ভাই এখনই বলেন, আমার কাছে বললে তো আর অসুবিধা হবে না। যাই হোক, আমি ওই কথা বললে সে বলে যে হ্যাঁ ভাই, একটা বিয়ে করছে আজকে 15 বছর হয়ে গেছে, 10 বছর যাবত একটা বাচ্চা মারা গেছে, এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয়নি। যাই কারণে বউ ওনাকে অনুরোধ করছে বিয়ে করার জন্য, উনি বিয়ে করতে আসছে। তখন আমি তার কাছে জিজ্ঞেস করি, ভাই বাড়ির কোনো লোকজন তো দেখলাম না। তখন সে আমাকে বলে যে ভাই বন্ধু বান্ধব যেগুলো আছে ওইটাই আসছে, আর ওনার ভাগ্না ভাগ্নি এইগুলো ভাগ্নে আসছে, বাড়ির থেকে আর কোনো লোক আসেনি। দেখ, আমি ওটা চিন্তা ভাবনা করে ওখানে বসে থাকলাম। কিন্তু কিছুক্ষণ পরে যেটা হলো যে আমি চিন্তা করলাম যে আমি গ্রামের ভিতরে গাড়িটা রেখে আসছি, গাড়ির একটা লুকিং গ্লাস বা একটা গ্লাস কেউ খুলে নিয়ে গেলে মালিকের কাছে জরিমানাটা আমাকেই দিতে হবে। আমি ওটা চিন্তা ভাবনা করে ঠিক গাড়ির কাছে চলে যাই। আমি আবার একই রকম করে গাড়িটি স্টার্ট দিয়ে ছবিটা চালু করে গাড়ির ভিতরে ঠিক সিটটা ভেঙে হেলান দিয়ে বসে থাকি বা শুয়ে থাকি। কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো যে গাড়িটা ধরে কেউ ঝাঁকি দিছে। এরকম একটা অবস্থা যখন হয়, আমি গাড়িতে সঙ্গে সঙ্গে নেমে পড়ে যেটা হয় যে চারিপাশে দেখতে থাকি, কিছুই নেই। আবার আমি গাড়ির ভিতরে ঢুকি যে এটা আমার মূলের ভুল হতে পারে, বা আমার গাড়ির সিটের নাট টাট এগুলো লুজ টুস হলে আমি এদিক ওদিক নড়াটড়া খাইছি, এই কারণেই জন্য গাড়ির সিটটা নড়ে উঠেছে বা গাড়িটা নড়ে উঠেছে। আমি গাড়ির ভিতর আবার বসে থাকার পরে কিছুক্ষণ পরে মনে হয় যে আমার গাড়িটা এত জোরে কেউ ধাক্কা দিছে, গাড়িটা ডান দিক থেকে কাত হয়ে বাম দিকে পড়ছে, আর বাম দিক থেকে কাত হয়ে ডান দিকতে পড়ছে। এরকম একটা অবস্থা। আমি প্রচন্ড ভয় পেয়ে গাড়ির থেকে নেমে যাওয়ার পরে যেটা হয় যে দেখি কিছুই নেই গাড়ির নিচে। আমার মোবাইলের লাইটের আলো দিয়ে আমি আলো মারতে থাকি যে গাড়ির নিচেই কিছু আছে না, আশেপাশে কিছু নাই, দেখি কিছুই না। তখন আমি বাইরে একটা সিগারেট জেলে খেয়ে আবার গাড়ির ভিতরে ঢুকি। আমি যে লোকটা বর, ওই লোকটারে বলেছিলাম, ভাই যেহেতু এখন রমজান মাস, আমি রোজা রাখবো, যাই আমার ওই বাড়িতে যদি কোনো খাবার টাবার থাকে বা কোনো খাবারের ব্যবস্থা হয় আমার জন্য পাঠাই দিন, আমি রোজা রাখবো। তখন ওই লোকটা আমাকে ফোন দিয়ে বললো, বশির ভাই আপনি কি আসলেই রোজা রাখবেন? আমি তাকে বলে হ্যাঁ ভাই, আমি আসলেই রোজা রাখবো। তা সে আমাকে বলে, ভাই আপনার জন্য আলাদা খাবার আছে, আপনি এসে খেয়ে যান। আমি বলি, ভাই আলাদা খাবার টাবার দরকার নেই, আপনি যেটা খাইছেন সেটা খালেও আমার হবে, যাই হোক আপনি খারাপ তো কিছু খান দি। তা বলে যে ঠিক আছে ভাই, আপনি এসে খেয়ে যান। আমি বলি, ভাই আমি গাড়িটা রেখে যেতে পারবো না, আপনি ঠিক খাবারটা পাঠাই দেন আমার জন্য। আমি এটা চিন্তা ভাবনা করে গাড়িতেই বসে থাকলাম। তা কিছুক্ষণ পরে দেখলাম দুজন লোক বড় একটা প্লেট আর উপরে একটা প্লেট দিয়ে ঢাকা সেই খাবারটা আমাকে দিয়ে ওনারা দুজন চলে যায়। চলে যাওয়ার পরে যেটা হয় যে আমি গাড়িতে নিয়ে গাড়ির ভিতরে লাইটটা জ্বালায় হাতটা ধুয়ে রোজা রাখার জন্য আমি খাবারটা হাত দিই। কিন্তু যখন আমি খাবারটা হাত দিতে যাই তখন ঠিক রাত 12টা বা 1টা এরকম তখন রাত 2:30 বা 3টা এরকম একটা সময়, মানে সেহেরির শেষ সময়ের অবস্থাটা। যাই হোক, আমি তাড়াহুড়ো করে খাবারটা হাত দিই, কিন্তু খাবারটার প্লেটটা উঁচু করে দেখি যে একটা ভাতের উপরে 5টা সবজি দেওয়া ছিল। সেটা ছিল বেগুন ভাজি, পটল ভাজি এবং মিষ্টি, দই, মুরগির মাংস। খাবারটার উপরে একটা ভাতের উপরে এতগুলো তরকারি দেখে আমার কাছে কেমন যেন ঘেন্না লাগতেছিল। যাই হোক, আমি দেখলাম যে এদের বাড়িতে কি আর কোনো বাটি উটি নেই যে খাবারটা আমাকে দিছে এভাবে, যে খাবারটা দেখে আমার খুব ঘেন্না লাগতেছে। যাই হোক, আমি মনে করলাম যে আমাকে রোজা রাখতে হবে বা আমার রোজা রাখার দরকার। যাই হোক, খাবারটা যে কোনোভাবে আমার খেয়ে রোজাটা রাখতে হবে। আমি চিন্তা করে বিসমিল্লাহ বলে আমি খাবারটা হাত দিই। হাত দেওয়ার পরে যেটা হয়, খাবারটা খাওয়া শুরু করলে আমার কাছে মনে হয় যে খাবারটার উপরে খুব ঘেন্না লাগতেছে বা খুব অসুস্থ লাগতেছে, খাবারটা আমার খেতে ইচ্ছে করছে না। আমি কেন যেন ডান দিকে তাকাই, দেখি গাড়ির ঠিক ডান পাশে ভয়ঙ্কর চুপ করে আমার দিকে তাকিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। এটা আমি চিন্তা ভাবনা করলাম, কিন্তু কি আসলে সত্যি একজন লোক দাঁড়ায় আছে।
আমি গ্লাসটা খুলে তার কাছে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি বিয়ে বাড়ির কেউ? তখন সে বলল, হ্যাঁ আমি বিয়ে বাড়ির কেউ। আমি তখন চিন্তা করলাম যে লোকটা খাবার খাইছে কি না, দেখি জিজ্ঞেস করি, ভাই আপনি কি খাবার টাবার খাইছেন? তখন সে বলে যে না ভাই আমি খাবার টাবার খাইনি। তো আমি তাকে বলি, ভাই আসেন আমার কাছে যে খাবার আছে একজন মানুষের খাওয়ার সম্ভাবনা, আমার সাথে খাবারটা খান। তখন সে বলে যে না ভাই আপনি খান, আমি খাবো না। তখন আমি তাকে 2-3 বার বললে সে খাবারটা খেতে রাজি হয় এবং আমি তাকে গ্লাসটা খুলে গাড়ির দরজাটা খুলে দিই, দিয়ে বলি ভিতরে আসার পাই, গাড়িতে এসি ছাড়া আছে, গাড়ির ভিতর ঠান্ডা আছে, খাবারটা এখানে বসেই খান। একটা প্লেটে আদাটা খাবার তাকে আমি উঠোই দেওয়ার পরে যেটা হয়, আমি 2-3 বার গালে দিতে সে পুরা খাবারটা শেষ করে ফেলে। আমি কেমন যেন একটা চিন্তার ভিতরে বা খির ব্যাপার, এত তাড়াতাড়ি খাবারটা শেষ হয়ে যাওয়ার কথা না। খাবারের ভিতরে যে মুরগির মাংস ছিল তাতে হাড়টা ছিল, সেই হাড়টার কই। যাই হোক আমি চিন্তা করি যে লোকটার পেটে মনে হয় খুব খিদা ছিল, এই কারণে সে খাবারটা খেয়ে ফেলছে। এটা চিন্তা ভাবনা করে বলি যে ভাই আপনার কাছে তো আরো কিছু খাবার আছে, আপনি খান। তখন সে বলে যে ঠিক আছে দেন। দিলে খাবারটা খেয়ে তাড়াহুড়ো করে সে বেরিয়ে যায় গাড়ি থেকে। আমি খাবারটা সেরে থাল বাটি ওখানে রেখে আমি গাড়ির ভিতরে ঠিক সিট হেলান দিয়ে শুয়ে থাকি। শুয়ে কেন যেন ওই ছবিটা দেখতেছিলাম, আমার কাছে ভালো লাগতেছিল না। তা আমার একটা বদ অভ্যাস বা কুঅভ্যাস আছে, যেটা এরকমই যে একটা সিকিউরিটি বা একটা আনসার বা একটা পুলিশের কাছে যে বাঁশিটা থাকে, যে বাঁশিটা স্টিলের একটা বাঁশি, গাল দিয়ে ফু দিলে যে বাঁশিটা বাজে, সেই বাঁশিটাই আমার ঠোঁট দিয়ে আমি বাজাতে পারি। সেই বাঁশিটা ঠিক এরকমই ছিল যেটা আমি এখন দিব। আপনারা হয়তো মনে করতে পারেন যে টাকার কোনো বাঁশি কিনা বা সেরকম একটা বাঁশি তার ঠোঁটের কাছে, সেই বাঁশিটা এখন দিচ্ছি। সে বাঁশিটা ঠিক এরকম, ঠিক এই বাঁশিটা আমি দিই। এই বাঁশিটা দেওয়ার পরে যেটা হয় যে আমার কাছে মনে হচ্ছিল যে আমার গাড়ির চারপাশ দিয়ে কয়েক হাজার বাঁশি ঠিক আমার গাড়ির পাশ দিয়ে বাজে। আমি খুব ভয় পেয়ে আমি গাড়ির থেকে বেরিয়ে পড়ি। আমি গাড়ির থেকে বেরিয়ে পড়ে দেখি আশেপাশে কিছুই নেই, কিন্তু যে লোকটা খাবার খাইছিল আমার সাথে, সেই লোকটা আমার থেকে 10-15 হাত দূরে দাঁড়িয়ে আছে। আমি সেই লোকটাকে দেখে আমি মনে করি যাই হোক এই লোকটার সাথে কথা বললে মনে হয় আমার কিছুটা ভয় দূর হবে, আমার যেহেতু প্রচন্ড ভয় করতেছে। তখন আমি থেকে ডেকে বলি, ভাই মেয়ে বাড়ির লোক বা বিয়ে বাড়ির লোক আপনার কি হয়, বা মেয়েটা আপনার কি হয়? তখন সে আমাকে বলে যে ভাই মেয়ে বাড়ির লোক আমার কিছুই হয় না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় হয়। যাক এই কথা শোনার পরে আমি আবার গাড়িতে ঢুকে যাই। ঢুকার পরে চিন্তা করি যে কথার লোকটার সাথে আবার কথা বলে দেখি, মনে হয় লোকটা বিয়ে বাড়ি কেউ না, বা বাজারের প্রহরী বা বাজারের গার্ডটাক এরকম কিছু হবে। আমি তার কাছে ডেকে জিজ্ঞেস করি, ভাই ডান পাশে বিল্ডিং মতন মনে হয় এটা কি? তখন সে বলে এটা ফ্রি প্রাইমারি স্কুল। তখন আমি আবার জিজ্ঞেস করি, ভাই আমার গাড়ির সাথে এটা ছাবড়া মতন টিনের এটা কি? তখন সে বলে, ভাই আমি এটাকে জানি না। তখন আমি তার কাছে বলি যে ভাই আপনি বললেন যে মেয়ে বাড়ির লোক আপনার আত্মীয় হয় বা আপনি এই গ্রামেই থাকেন, এটা বললেন, তা এটা কি আপনি জানেন না এই গ্রামের লোক? তখন সে বলে যে আমি এসেছি এখানে নতুন। তখনই আমি প্রচন্ড ভয় পেয়ে যাই যে এই লোকটা বললো কি, বললো যে গ্রামের এসেছে নতুন, আবার মেয়ে বাড়ির লোক এর আত্মীয় বা পাড়া প্রতিবেশী হয়। আমি কোনো কথা না বেরিয়ে গাড়ির ভিতরে ঢুকে পড়ি। গাড়ির ভিতরে ঢুকে কিছুক্ষণ পরে আমার কাছে মনে হচ্ছিল গাড়ির ভিতরে ভয়ে আমি বসে থাকতে পারি না। আমি যাই হোক ওই বিয়ে বাড়ির দিকে আবার গাড়িটা লক করে রওনা হই। আমার কিছু দূর আসার পরে মনে হয় যে আমি গাড়ির ভিতরে মোবাইলটা ফেলে আসছি। যাক আমি গাড়ির ভিতরে ওই মোবাইলটা আনার জন্য আমি ঠিক গাড়ির কাছে যাই। গাড়ির কাছে যে লকটা খুলে পিছনের দরজা টান দিতেই ঠিক দেখি ওই লোকটাই যে সিটে বসে খাবারটা খাইছিল ওই সিটে বসে আছে আমার দিকে, ভয়ঙ্কর চোখ করে তাকিয়ে আমার দিকে, কেমন যেন আমার কাছে মনে হচ্ছে রেগে মেগে আছে আমার পরে। এটা আমার কাছে মনে হচ্ছিল। এটা দেখে খুব প্রচন্ড ভয় পেয়ে আমি ঠিক মুখতে একটা শব্দ বের করে, ওরে মা, এই শব্দটা আমার মুখ থেকে বেরিয়ে যায়। তখন আমি তার কাছে জিজ্ঞেস করি, ভাই আপনি গাড়ির ভিতর আসলেন কখন? সে ঠিক বড় করে আমাকে বলে, তুমি না তখন আসতে বলেছিলে। তখন সে আমাকে এই কথাটা বলে। আমি তখন তাকে বলি যে আমি তো আপনাকে খাবারের সময় আসতে বলেছিলাম, কিন্তু এখন তো আপনাকে আর আমি কখনো বলিনি আসতে। এ কথাটা বলার সাথে সাথে সে রেগে মেগে খুব তাড়াহুড়ো করে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। আমি আর কোনো কথা না বলে গাড়িটা লক করে ঠিক ওই বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিই। সে পিছন থেকে ঠিক এভাবে আমাকে জোরে একটা ডাক দেয় ভয়ঙ্কর রূপে, যে আমাকে একা ফেলে কোথায় যাস? আমি ঘুরে পিছনের তার দিকে তাকিয়ে দেখি তার চেহারাটা পুরা লাল হয়ে আছে, যেটা আমি এখনো অনুভব করতে পারি যে চেহারাটা সেই রাতে আমি দেখেছিলাম। যাই হোক সে আমার দিকে যখন লাল চোখ করে তাকিয়ে থাকে, সে আমাকে বলে যে তুমি যে খাবারটা খাওয়াইছো এটা কি কোনো মানুষের খাবার? আমি জানি না কেন এই কথাটা সে বলেছিল, সেই খাবারটার ভিতরে কি ছিল, কেন আমি সেই খাবারটা খাইছি। আমার কাছেও সেই খাবারটা ভাল লাগছিল, কিন্তু সেই কথাটা কেন বলছিল এখনো আমি সেটা বুঝতে পারি না, সেটা সেই জানে। যাই হোক
আমি তাকে বলি, কেন, আপনি তো আমার সাথেই খাবারটা গাড়িতে বসে খাইছেন, আমিও খেলাম। এটা কি কোনো মানুষের খাবার? এটা একটা জানোয়ারের খাবার। যখনই ওই লোকটা ওই ধরনের কথাটা বলল, তখন আমার পেট মোড়ায় সঙ্গে সঙ্গে সেখানেই বমি হতে থাকে। আর আমি এত ক্লান্ত হয়ে পড়ি যে আমার হাঁটা চলার বা কোনো কথা বলার কোনো কায়দায় আমার কাছে থাকে না। যাই হোক, আমি ওনার দিকে তাকিয়েই আছি। তখন দেখি ওনার চোখ লাল এবং চেহারাটা পুরো লাল হয়ে গেছে। তখন আবার যে তার ভাষায় যে কথাটা বলে, সে কথাটা বলে যে, তুই যেখানে গাড়ি রেখেছিস সেখানে তো আমার বসার জায়গা, তুই সেখানে গাড়ি রেখে বসে আছিস কেন? আমি কোনোই কথাই বলি না, কিন্তু আমি ওনার চেহারার দিকে তাকিয়ে থেকে আমি কাঁদতে থাকি। আমার চোখতে ঝরঝর করে পানি বেরিয়ে এসেছে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি 30 সাল থেকে আমি এই বউ আর বরকে নিয়ে মনে হয় ঢাকাতে আর ফিরে যেতে পারবো না। আমার গাড়ি সহ আমার লাশটা মানে এই গাড়িতেই আমাকে কেউ নিয়ে যেতে পারবে। এরকম একটা অবস্থা, আমি খুব কান্না করতে থাকি, যে কোনো কথা আমার মুখতে বা কোনো শব্দ আমার গাল দিয়ে বেরোচ্ছিল না। আমি কেমন যেন একটা প্যারালাইসিসের মানুষের মতন হয়ে গেছি। এরকম একটা অবস্থা আমার ভিতরে হতে থাকে। যাই হোক, আমি ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে উনি দেখতে থাকি যে ঠিক উপরে উঠতে 1, 2, 3, 1 ফুট 1.5 ফুট উপরে উঠে গেল। আর উনি আস্তে আস্তে ছোট হতে থাকে। উনি যখন ছোট হতে থাকে, এত সাইজে ছোট হয়ে যায় যে উনি ঠিক 1 ফুট একটা বাচ্চা মানুষ যতটুকু অতটুকুই, কিন্তু চেহারাটা থাকে পুরো একজন বড় মানুষের মতন বা বড় একটা মাথার মতন। কিন্তু চেহারাটা এমন অবস্থায় হয় যে একটা পুরা মানুষ বা পুরা মুখ এখন পুড়িয়ে দিয়েছে এরকম ঝলসানো একটা যে মুখ, সেরকম হয়ে যায়। আর চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছিল যে চোখতে রক্ত ঝরতেছে, সেই রক্ত আমার দিকে ছিটে আসতেছে। এইরকম দেখে আমি কেমন করে যেন আমার গলা দিয়ে এত জোরে একটা চিৎকার বেড়ে আমি ঠিক ওই বাড়ির দিকে রওনা দিই। ওই বাড়ির দিকে রওনা দেওয়ার পরে যেটা হয়, ওই বাড়ির যে বিয়ে বাড়ির যে গেটের যে লাইটিং করা থাকে, ওই লাইটিং এর তারের সাথে আমি পেঁচিয়ে ওখানেই পড়ে যাই। পড়ে যাওয়ার পরে যেটা হয় যে ওই বিয়ে বাড়ির লোকজন আমাকে এসে ধরলে আমি সেন্স থাকে, কিন্তু আমার কথা বলার কোনো অবস্থায় থাকে না। আমি কিছুই বলতে পারি না। ওনরা আমাকে মাথায় পানি টানি দেওয়ার পরে যে লোকটার বিয়ে হচ্ছিল সেই লোকটা এসে আমার কাছে বলে, বশির ভাই, আপনার কি সমস্যা, কি হয়েছে? তখন আমি বলি যে ওখানে ভীষণ একটা ভয় পেয়ে আমি দৌড় মেরে এসে এখানে পড়ে গেছি। সংক্ষেপে তাকে আমি কথাটা বলি। তখন সে আমাকে বলে যে, ভাই, আপনাকে তো আসলে বলা হয়নি। বিয়ে বাড়ির লোকজন বললো যে ড্রাইভারটা যেখানে আছে সেখানে পাশে একটা পুকুরের পাড়ে আছে শ্মশান, যেখানে মানুষ টানুষ মারা গেলে সেখানে নিয়ে পোড়ায়। এই কথা আমাকে বলেছিল। যাই হোক, আমাকে বললো যে, ভাই ঠিক আছে, আপনি এখানেই বসে থাকেন, আমার যেহেতু কালকে হরতাল, আমরা একটু তাড়াহুড়ো করে বেরোবো, আপনার আর গাড়ির কাছে যাওয়ার দরকার নাই। ওনারা ঠিক তাড়াহুড়ো করে বেরোয় আসে। আমি গাড়ির কাছে যেয়ে দেখি আমার গাড়িটা যেভাবেই ছিল সেভাবেই আছে, কিছুই নেই। যাই হোক, আমি গাড়িটা স্টার্ট করে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। কিছুক্ষণ পরই আমার শরীরে জ্বর আসে এবং বমি হতে থাকে। যাই হোক, আমি খামার বাড়িতে এসে নামাই দিয়ে আমার বাসা থেকে মোহাম্মদপুর 4 তলার পাশে একটা বাসায় আমি সে বাসাতে চলে যাই। বাসাতে যাওয়ার পরে যেটা হয় যে বাসায় যারা আমার বন্ধুরা থাকে, তারা কেউ জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুই গেলি ভালো মানুষ, আসলে অসুস্থ হয়ে তো ব্যাপারটা কি? আমি তাদের কাছে কিছুই বলি না। জ্বরে বমিতে কয়েকদিন ভুগে ডাক্তার দেখানোর পরে আমি কিছুদিন পরে সুস্থ হই। এই ছিল আমার ঘটনা, রাসেল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। পরশু ঘটে যাওয়া একটা ঘটনা আমরা শুনবো, এবং সেই ঘটনাটি একটু প্লিজ আমাদের বলবেন। হাই, আমি ফারনাজ বলছি। আমার সাথে এই বিষয়টা ঘটে যায় একেবারে গত পরশু। আমি তখন নারায়ণগঞ্জ ছিলাম, আমার হোম টাউনের বাসায়। তো বিষয়টা ছিল সন্ধ্যার দিকে। তো ঘটনাটা যেটা হয় যে আমি এর আগের এপিসোডে বলেছিলাম যে আমাদের বাসার কিছু স্পেসিফিক প্লেস আছে যেগুলো একটু হন্টেড। তো তার মধ্যে একটা কর্নার যে রুমটা ছিল, সেই রুমটার মধ্যে ওই দিন আমি যেটা করি যে বিকেলে আমি আসলে প্রচন্ড রেগেছিলাম। ওই রুমটাতে কেউ স্টে করে না, রুমটা এমনিতেই খালি পড়ে থাকে। তো ওই দিন বিষয়টা যেটা হয় যে আমি বিকেলে রাগ করলে তো মাথায় থাকে না আসলে যে কোথায় গিয়ে কি হচ্ছে না হচ্ছে। তো আমি রাগের মাথায় ওই রুমটাতে গিয়ে বিকেলে শুয়ে থাকি বেডের মধ্যে। তো সন্ধ্যার দিকে যে বিষয়টা হয় যে প্রচন্ড ঠান্ডা ছিল। এই ঠান্ডার মধ্যে আমার পুরো রুমটা আমি ফিল করি যে প্রচন্ড গরম হয়ে যায়। ওয়েদার প্রচন্ড পরিমাণে গরম হয়। দেন আমি এই ওয়ার্মি এনভায়রনমেন্টটা হওয়ার সাথে সাথে যেটা ফিল করি যে আমি যেহেতু শুয়েছিলাম বেডের মধ্যে কেউ একজন এসে আমার পাশেই বসেছে। বিষয়টা এমন ছিল যে আমার পাশে এসে কেউ বসলো, বাট আমি তাকে দেখতে পাচ্ছি না।
আমার পাশে এসে বসে, বেডের মধ্যে শব্দ হয় এন্ড আমি ফিল করতে পারি বিষয়টা যে আমার পাশে এসে বসে। এন্ড বসার পর কিছুক্ষণের পরে আমার মানে শরীরটা শিরশির করে ওঠে। তারপর যেটা হয়, আমি ইউজুয়ালি যেটা করি যে আমি কিছুই করলাম না, ওই রুম থেকে আমি তখন চলে আসি। তো এটা ছিল রাসেল ভাই একেবারে রিসেন্টলি যেটা ঘটে যায়। ওকে, এটা ছিল আপনার সেই ঘটনাটা। হ্যাঁ। এবং এর সাথে রিলেটেড একটা ঘটনা রয়েছে যেটা আপনার ভাইকে নিয়ে, রাইট? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের বাসায় যেহেতু আমি প্রথমেই বলেছি যে নতুন কোনো গেস্ট সহ্য করতে পারে না, নতুন কোনো গেস্ট আর নতুন কোনো মানুষ আমাদের বাসায় আসবে সেটা পছন্দই করে না। তো সেই সময় আমার ভাইয়া, ছোট ভাইয়া, আমার ইমিডিয়েট যে বড় ভাইয়া, সে নিউলি ম্যারিড জাস্ট। তো তারপর যেটা হয় যে ভাবি আসার পরে ওই রুমটাতে তাদেরকে দেওয়া হয়, যে রুমটাতে দেওয়া হয় শিফট করার জন্য। রাইট। এবং আপনাদের ওই রুমে যে কেউ থাকলে আপনারা ছাড়া প্রবলেমটা হবে, এটা মাস্ট, রাইট? না, নট অনলি যে আমরা ছাড়া, আমাদের সাথেও হয়, আপনাদের সাথেও হয়। গেস্ট আসলে তো এটা হবেই, রাইট। আচ্ছা, তো কি ধরনের সমস্যায় পড়েছিলেন তারা? তো ভাবি ওই রাতে যে বিষয়টা হয় যে ওর বেডের পাশেই ছিল একটা উইন্ডো, এন্ড উইন্ডোর পাশেই আমাদের একটা বারান্দা ছিল ওদের রুমের সাথে। তো রাত 2টা কি 3টার দিকে মধ্যরাতে যেটা ভাবি ভাইয়া ফিল করতে পারে যে পাশে থেকে জানলার মধ্যে কেউ ধাক্কাচ্ছে, জানলাটা খুলতে চাচ্ছে। আচ্ছা। এন্ড আরেকটা বিষয় যেটা হয় যে বারান্দার গ্রিলের মধ্যে কেউ প্রচন্ড জোরে ঝাঁকাচ্ছে, মানে প্রচন্ড জোরে কোনো কিছু দিয়ে আঘাত করছে, এরকম একটা শব্দ পাচ্ছে তারা। ইন দ্যাট টাইম যেটা হয়, রুমের মধ্যে ডিম লাইট অন থাকে, তো যার ফলে রুমের মধ্যে একটা চেয়ার ছিল, সেই যে চেয়ারটা অটোমেটিকলি কেউ ছিল না, কিন্তু ওইটা পুরোটা রাউন্ড করছে। আচ্ছা, একা একা ঘুরছে। এন্ড কিছুক্ষণ কয়েক সেকেন্ড এটা ঘোরার পর যেটা হয় যে কেউ একজন রাগ করে মনে হলো চেয়ারটা ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে ছুঁড়ে ফেললো, লাইক যেমন দূরে ফেলে দিচ্ছে, এরকম একটা বিষয় ছিল। তো ওই সময়টার মধ্যে যেটা হয় যে ওরা যে বেডটাতে ছিল সেই বেডটা শেক করতে থাকে, মানে ভাইব্রেট, লাইক কেউ একজন নিচে থেকে নাড়াচ্ছে, কেউ ঝাঁকি দিচ্ছে, এরকম একটা ভাইব্রেট হতে থাকে। এন্ড তখনই ওরা চিৎকার করে এন্ড আমরা সবাই চলে যাই। যাওয়ার পর রুমের অবস্থা পুরোই অগোছালো ছিল, পর্দা থেকে শুরু করে পুরো রুমটাই মানে বোঝাই যাচ্ছে যে এই রুমে কিছু একটা, খুব খারাপ কিছু একটা হয়েছে, এনভায়রনমেন্ট এরকম ছিল আর কি। তো এই ছিল ভাইয়ার সাথে বিষয়টা। এবং মানে আমাদের বাসায় আসলে ভাই, আমি বলতে পারবো? জি প্লিজ। আমাদের বাসায় আসলে নতুন কোনো গেস্ট বা নতুন কোনো মানুষ, আমরা নিজেরা তো অভ্যস্ত হয়ে গেছে, এবং নতুন কোনো গেস্ট যদি যায় তখন যে বিষয়টা হয় যে মানে তার শরীরে আরেকটা বিষয় যেটা হয়, যেটা আমার সাথে হয়েছে, যে সুই দিয়ে আঁচড় কাটলে শরীরের মধ্যে যেরকম চেকন একটা দাগ হবে, রাতের বেলা আপনি খুব সুন্দর ঘুমিয়ে আছেন, সকালে উঠে আপনার পিঠে এবং বিভিন্ন জায়গায় এই যে দাগগুলো দেখতে পাবেন। এটা কিন্তু আমি দেখেছি, এবং যারা পজেসড হয় তাদেরকে আমি একদম আমার চোখের সামনে এখানে দেখেছি। আমি আজকে এটা দেখলাম যে আপনার কাছে দ্বিতীয়বারের মতো শুনলাম, আমি দেখেছি। এবং সেটা একেবারেই এরকম, এই যে সূচ দিয়ে কাটা হয়, কেউ আঁচড় কেটেছে, কিন্তু চিকন একদম সূচের মতো, রাইট? তো এটা আপনাদের বাসায় যে কেউ থাকতে গেলেই তার সঙ্গে হবে? এটা আমার সাথেও হয়েছে। এটা আপনার সঙ্গে হয়েছে? এবং আপনাদের বাসায় যারা গেস্টরা আসেন তাদেরকে নানান রকম ভাবে এই যে ভয় দেখানো হয়? যে ভাই এমনও হয়েছে যে আপনি ঘুমিয়ে আছেন, সকালে আপনি নিজেকে আবিষ্কার করলেন আপনি ছাদের মধ্যে, কিভাবে গিয়েছেন আপনি নিজেও জানেন না। এটা কি আপনাদের বাসার মেম্বারদের সাথে? আমাদের বাসায়। আপনাদের বাসায়? হ্যাঁ, এর আগে এটা হয়েছিল একেবারে মানে আমাদের এক কাজের ছেলে ছিল, তার এই ধরেন 17 কি 18 এরকম একটা হবে। তো তার সাথে যে বিষয়টা হয় যে সে ঘুমিয়ে থাকে এবং সে খুব দুষ্ট প্রকৃতির ছিল, এবং সে বিশ্বাস করতে চাইতো না আমাদের বাসায় এই প্রবলেমগুলো হয়। তো যার কারণে যে রুমটার মধ্যে প্রবলেমটা বেশি, সে ওই রুমটাতে জেদ করে গিয়ে দেখি আমার কি হয়। তো ওই রুমে ও ঘুমিয়েছে রাতে, এন্ড সকালে যেটা হয় আমরা কোথাও খুঁজে পাই না, এবং সকালবেলা যেটা দেখতে পাই সব জায়গায় খুঁজে যে তাকে ছাদে পাওয়া যায়, তার কোনো সেন্স ছিল না, এন্ড সে নিজেও যায় না সে ওখানে কিভাবে গিয়েছে, খুব মানে বিধ্বস্ত একটা অবস্থায় তাকে পাওয়া যায় ছাদের মধ্যে। এন্ড বেডের মধ্যে ধরেন কোনো গেস্ট আসছে বাসায়, তার সাথে যেটা হয় যে ঘুমিয়ে আছে, ধাস করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিছে বেড থেকে। এন্ড আমার ইমিডিয়েট আমার সবার বড় যে ভাইয়া, ওই ভাইয়ার সাথেও যেটা হয়েছে যে ও একদিন রুমের মধ্যে ওই কর্নার রুমটাতেই বসে আছে, সন্ধ্যার টাইমে বসে গান শুনছে।
তাকে এমন একটা চট দেওয়া হয় তার গালের মধ্যে, সে চটটা খেয়ে সে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে, এন্ড আমরা নিজেরাও তার 4টা ফিঙ্গারের প্রিন্ট দেখতে পারি তার গালের মধ্যে। এরকম মানে এরকম হয়। আচ্ছা, এগুলো কেন করে? মানে তার মানে চায় না যে কেউ এই বাসায় আসুক বা এই বাসায় থাকুক, রাইট? এটা আমরা যত হুজুর বা যাদেরকে সাথে কথা বলা হয়েছে এই বিষয়ে, তারা একটাই বলেছে যে আমাদের বাসায় তো 2টা জিনের এক্সিস্টেন্স, তো ভালো যে জিনটা উনি আসলে আমাদের কোনো খারাপ কিছু করে না, এমন না যে আমাদের উপকারও করছে, বাট উনি ওনার মতো করে আছে। আপনি লাস্টের দিন বলেছেন, এবং আরেকটা আছে সেই সাথে খারাপ। হ্যাঁ, যেটা খারাপ আছে আমি আবারও ফিরে আসব, খারাপ জিনটাই আমাদের সাথে এই জিনিসগুলো করে। আপনার কাছে আমি আবারও ফিরে আসবো। অতিথি আমাদের সঙ্গে জয়েন করেছেন, আমরা তার সাথে চলে যাব এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো লিসেনার্স, আমি আমির হামজা পিয়াল, মগবাজার থেকে। আমি ধানমন্ডি আইডিয়াল কলেজে পড়ছি। তো শুরুতে ভাই একটু থ্যাঙ্কস জানিয়ে নিই আমার ফ্রেন্ডকে, জিবরান, ও এত রাত্রে কষ্ট করে আমার সাথে এসেছে। দেন ভাই স্টোরিতে চলে যাই। স্টোরিটি বেসিক্যালি আমি কালেক্ট করি আমার কলেজের এক ফ্রেন্ড মনিকার কাছ থেকে। তো মনিকার কাজিনের সাথে ঘটে ঘটনাটি, এবং আইরনিক্যালি আমার যে ছোট মামা আলামিন, সেও চিনতো ইমন ভাইকে, যার সাথে ঘটনা ঘটে। তো আমি দোনো দিক থেকে ঘটনাটি শুনতে পাই। তো ইমন ভাইরা থাকতেন বাসাবো এলাকার কোন একটি বাসাতে। তো রাত্রে 2টা-2:30 দিকের ঘটনা। ইমন ভাই শুয়েছিলেন বেডে, তো বাম পাশে ছিল জানালা। তো হঠাৎ করে জানালার বাইরে থেকে কুকুরের চিৎকার আসছিল এবং অনেক দুর্গন্ধ আসছিল। তো ভাইয়া কুকুরের চিৎকারটা একটু আনইউজুয়াল ছিল, এভাবে কুকুররা কখনো চিৎকার করে না। তো ইমন ভাই একটু ভয় পায়। তো ভয় পাওয়ার পরে উঠে পরে জানলাটা লক টক ঠিক করে এরপর আবার শুয়ে পড়ে। তো সকালবেলা উনি তার মা এবং তার বোন থাকে তার সাথে, তো তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কি রাত্রেবেলা এরকম কোনো সাউন্ড বা কিছু শুনতে পাইছো কিনা। তো তখন ইমন ভাইয়ের মা এবং বোন বলে যে না, আমরা তো এই ধরনের কোনো সাউন্ড শুনতে পাই নাই। তো তাও ইমন ভাই জিনিসটাকে ইগনোর করে যে হইতেই পারে। তো এরপর ইমন ভাই নেক্সট দিনের কাহিনী, ইমন ভাই যখন রাতে শুয়ে থাকেন, তো ইমন ভাইয়ের কাছে সাডেনলি ফিল হয় যখন উনি শুয়ে থাকেন যে তার পিছনে কেউ শুয়ে আছে এবং শুয়ে শুয়ে হাসছে। তো উনি সাহস পাচ্ছিলেন না ওঠার জন্য। তো কিছুক্ষণ পর্যন্ত শুয়ে থাকার পর উনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। তো উনি শোয়ার থেকে বসে পড়েন এবং পিছনে তাকান। তো উনি যখন পেছনে তাকান তখন দেখে যে পেছনে কেউই নেই। তো এই জিনিসটি তাকে আরো আতঙ্কিত করে দেয়, কারণ উনি কনফার্ম ছিলেন যে তার পেছনে কেউ না কেউ আছে। তো ওঠার পর আসলে বেডের সাথেই ছিল ড্রেসিং টেবিলটা। তো ড্রেসিং টেবিলের আয়নাটা দেখা যাচ্ছিল। তো ইমন ভাই যখন ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালো তখন তার কাছে মনে হলো যে ড্রেসিং টেবিলের আয়নাটা মানে যেমন একটা লোক যখন হিপনোটাইজ হয় ওরকম। তো ইমন ভাই ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে যেতে থাকলো, উনি অজান্তে যেতে থাকলো, উনি নিজেও জানে না কেন উনি ড্রেসিং টেবিলের আয়নার সামনে যাচ্ছে। তো যেতে যেতে একটা সময় ড্রেসিং টেবিলের আয়নার সামনে উনি চলে গেলেন। যাওয়ার পর রাসেল ভাই যে জিনিসটা আমরা কখনো প্রস্তুত থাকি না, যে জিনিসটার জন্য, যে উনি যখন আয়নাটার সামনে ছিলেন তখন উনি নিজেই এমন ভাবে হাসি দিলেন, এমন একটা বিকট হাসি দিলেন, যে জিনিসটা দেখে উনি নিজে এত বেশি ভয় পেয়ে যান যে উনি ওখানে ফেন্ট হয়ে যান। তো ফেন্ট হয়ে যাওয়ার পর ওনাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, এলাকার একটা লোকাল হুজুর থাকে বাসাবো। তো ওখানে নিয়ে তাবিজ দেওয়া হয়, দেন ঘরটর বন্ধ করে দেওয়া হয়। তো এরপর গ্রাম থেকে একটা ভাইকে নিয়ে আসেন, উনি তার কাজিনকে নিয়ে আসেন, ইমরান ভাই। তো ইমরান ভাই 2-3 দিন ছিল ইমন ভাইয়ের সাথে, বাট 2-3 দিন পর ইমরান ভাই আর ইমন ভাইয়ের সাথে থাকতে চান না। কারণটা উনি স্পেসিফিকলি কিছু বলেনি, জাস্ট যাওয়ার সময় এতটুকু বলছে যে ইমন ভাইয়ের সাথে ডাইনি আছে, তো ওনার সাথে আমি থাকতে পারবো না। তো এতটুকু জাস্ট বলে উনি চলে যান ইমরান ভাই। তো ইমন ভাই ডিসাইড করেন যে ইমন ভাই একাই থাকবেন। তো উনি রুমে একা থাকতে শুরু করেন, ঘুমাতে শুরু করেন। তো একদিনের ঘটনা রাসেল ভাই, উনি যখন শুয়ে থাকেন তখন আবার সেম ভাবে উনি কুকুরের শব্দ পাচ্ছিলেন বাইরের থেকে এবং দুর্গন্ধ আসছিল। কিন্তু উনি এইবার যেহেতু তার সাথে আগে এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, তো উনি এবার আর ড্রেসিং টেবিলের দিকে না তাকিয়ে এই গন্ধ এবং ইটা দেখতে পেরে শুনতে পেরে উনি ডাইরেক্ট ওয়াশরুমে দৌড় দেন। ওয়াশরুমে দৌড় দিয়ে ওয়াশরুমের গেটটা লক করে দেন। তো রাসেল ভাই ওয়াশরুমে যে আয়নাটা ছিল সেটা ছিল সামনে এবং আয়নার ঠিক বাম সাইডেই ছিল ওয়াশরুমের গেটটা। তো ওয়াশরুমের গেটটা যদি খোলা থাকে তাহলে বেডরুমটা পুরোটা দেখা যাবে, ইমন ভাইয়ের বেডরুমটা পুরোটাই দেখা যাবে। তো ইমন ভাই যথারীতি খুব ভয় পেয়ে যান। ভয় পেয়ে যাওয়ার পর হঠাৎ করে ওইখানে লাইট চলে যায় বাথরুমে। তো ভাই ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা যে যখন লাইট চলে যায় তখন ইমন ভাই আয়না দেখতে পারেন, বাথরুমের আয়নাতে দেখতে পারেন যে তার বাথরুমের যে গেটটা আছে এটা পুরোপুরি খোলা এবং তার বেডরুমটা পুরো দেখা যাচ্ছে। কিন্তু উনি যখন আয়না থেকে চোখ সরিয়ে যখন গেটের দিকে তাকাচ্ছেন তখন উনি দেখছেন যে গেটটা ঠিকই লক, কিন্তু আয়নাতে দেখা যাচ্ছে যে গেটটি খোলা, বাথরুমের গেটটি, এবং পুরো বেডরুমটি উনি আয়নাতে দেখতে পাচ্ছেন, ইভেন তো তখন কারেন্ট ছিল না। তো এই অবস্থা হওয়ার পর উনি ডিসকভার করেন যে তার বেডের বাম পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা বলতে খুবই লম্বা
যা ইউজুয়ালি একটা মহিলা বা একটা পুরুষ এত লম্বা হয় না। তো উনি এটা দেখে আরো বেশি ভয় পেয়ে যান। ভয় পেয়ে যাওয়ার পর ওই মহিলাটা আস্তে আস্তে ওয়াশরুমের দিকে আগাতে থাকে। তো আস্তে আস্তে যখন ওয়াশরুমের প্রায় কাছাকাছি মহিলাটা এসে পড়ে, তখন ইমন ভাইয়া নিজেকে ধরে রাখতে পারেন না, উনি ওখানে ফেন্ট হয়ে যান। কিন্তু রাসেল ভাই ওখানে কিন্তু গেটটা কিন্তু লকই ছিল, উনি আয়নাতে দেখতে পাচ্ছেন যে গেটটা খোলা। তো এরপরের দিন তাকে সকালবেলা গেটটা ভেঙে ওখান থেকে বের করা হয়। বের করার পর এটা নিয়ে তাদের ফ্যামিলিতে অনেক বড় স্বাভাবিক অর্থেই খুব আতঙ্কের সৃষ্টি হয়। তো ইমন ভাইকে চিটাগংয়ের খুব বড় একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো রাসেল ভাই এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা যে উনি যখন হুজুরের কাছে যান, ইমন ভাই যখন হুজুরের কাছে যান, তো হুজুর আরো অনেক মানুষকেই দেখছিলেন, অনেক মানুষের কথা শুনছিলেন। কিন্তু ইমন ভাইকে যখন হুজুর দেখেন, তখন যারাই ছিল রুমের ভিতরে, ওই রুমটাতে, হুজুর সাহেব তাদের সবাইকে বের করে দেন এবং সেই ঘরের ভিতর থাকে শুধু ইমন ভাইয়া, ইমন ভাইয়ার মা এবং হুজুর সাহেব। তো এরপর হুজুর সাহেব আর ইমন ভাইকে তেমন কিছু জিজ্ঞেস করেন না, ডিরেক্ট ইমন ভাইকে এটা জিজ্ঞেস করেন যে তুই কোথা থেকে আসছস এবং অশরীরে কি করতেছস, এটা ডিরেক্ট জিজ্ঞেস করেন। তো ইমন ভাইয়ের মা সাইডে ছিল, উনি খুব বেশি ভয় পেয়ে যায়। আর যখনই এটা বলে তখন আস্তে আস্তে ইমন ভাইয়ের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হতে থাকে, তার চোখ লাল হতে থাকে এবং ওইটা চোখ স্পিন করতে থাকে। তো এটা দেখে ইমন ভাইয়ের মা খুব বেশি ভয় পেতে থাকেন এবং হুজুর যে থাকেন, হুজুর সাহেব, ইমন ভাইয়ের ছোট আঙ্গুল যেটা থাকে ওইটাকে চাপ দিয়ে ধরে রাখে। তো ইমন ভাইয়া ট্রাই করে যে হুজুরকে আঘাত করার জন্য, কিন্তু হুজুরকে কোনোভাবেই ইমন ভাইয়া আঘাত করতে পারছিল না। তো এই অবস্থাতে হুজুর জিজ্ঞেস করতে থাকে এবং ইমন ভাইয়ের কণ্ঠটা একদম মহিলাদের মতো হয়ে যায়, কিন্তু একটু কর্কশ। দেন ভাইয়া হুজুর ইমন ভাইয়ের মাথায় একটা টোকা দেয়। তো টোকা দেওয়ার পর উনি ফেইন্ট হয়ে যায়। ফেইন্ট হয়ে যাওয়ার পর এরপর হুজুর তার মাকে জিজ্ঞেস করে, ইমন ভাইয়ের মাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনাদের বাসার ওইখানে কি কোনো ভাঙা বাড়ি আছে? তো তখন ইমন ভাইয়ের মা খুব হতচকিত হয় যে হুজুর এটা কিভাবে জানলো। হ্যাঁ, তাদের বিল্ডিং এর সাথে একটা ভাঙা বাড়ি আছে। তো হুজুর তখন বলল যে সেই ভাঙা বাড়িতে একটা বুড়ি থাকতো। তো সেই বুড়িটা স্পিরিচুয়ালি সামথিং কিছু পালতো বা এরকম আমরা যা শুনি, তো এরকম কিছু পালতো। তো বুড়িটা মারা যায় একটা সময়, মারা যাওয়ার পর এরপর যেই জিনিসগুলো থাকে, স্পিরিট গুলো থাকে, ওগুলো ছড়িয়ে যায় বা ইমন ভাইকে ওইভাবে পজেস করে। তো এই জন্য ইমন ভাই পরে এভাবে পজেস হয়ে পড়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের এবারের অতিথির কাছে এবং এই অতিথি আমাদের আপনার মানে আপনাদের সাথে যিনি ঘটনা বলবেন তার আমরা প্রথমে জেনে নেব নাম এবং কোথা থেকে এসেছেন। প্লিজ আপনি একটু আপনার পরিচয়টা দেবেন সবাইকে। ডিয়ার রাসেল ভাই, আমি তুষার শ্যামলী থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। প্রথমেই ধন্যবাদ জানাই রাসেল ভাই আপনাকে, সেই সাথে দর্শকদেরকে। আমরা ঘটনায় চলে যাই। জি, ঘটনাটা হচ্ছে সেটা আমার সাথে না, আমার এক নিয়ারেস্ট ফ্রেন্ডের ভাবির সাথে বা বড় ভাইদের ফ্যামিলির সাথে ঘটা ঘটনা। ঘটনাটা যশোরের বাগাবাড়ি এলাকায়। তো আমার ফ্রেন্ডের বড় ভাই উনি রিসেন্টলি কোরবানি ঈদের কিছুদিন পরে বিয়ে করছে। বিয়ে করার পরে উনি দীর্ঘদিন বাড়িতে ছিল, থাকার পরে উনি তার কর্মস্থলে চলে এসছে ঢাকাতে। আসার পরের দিনের ঘটনা, বাড়িতে মেবি ভাবি আর আন্টি একাই ছিল বাড়িতে। যখন ওনারা রাত্রে ঘুমাইছে, অনেক রাত যখন হয়েছে, তখন ওনারা শুনলো যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো সাধারণত বৃষ্টি হইলে বাইরে অনেক কিছু থেকে যায়, হঠাৎ যেহেতু বৃষ্টি আসছে ভিজে যেতে পারে, সেইভাবে ওনারা দুজন বাইরে আসতে এসে দেখে যে কোনো বৃষ্টি নেই। চারিদিকে তাকায় দেখলো, তারা আশ্চর্য হয়ে গেল, কি এতক্ষণ এত জোরে বৃষ্টি শব্দ, কিন্তু এখন কোনো বৃষ্টি নেই। তো যাই হোক, ওনারা এসে শুয়ে গেছে। পরের দিনের ঘটনা যেটা, পরের দিন ওনারা এরকম রাত্রে শুয়ে আছে। তো রাত্রে ভাবি হঠাৎ দেখলো যে চারিদিকে প্রচন্ড আলো হয়ে গেছে। মানে উনি ভাবলো মেবি ভোর হয়ে গেছে। উনি উঠে আসলো, উঠে আসে ঘর থেকে যখন বাইর হবে, দরজাটা খুলে উনি শকড হয়ে গেল। দেখলো যে না, এটা তো ভোর হয় না, এখনো অনেক রাত। বাট তাদের ঘরের সামনে ছিল উঠান, দরজার সামনে, উঠানের পরে ছিল তাদের রান্নাঘর। যেহেতু টিনের ঘর, আলোটা ঘরে আসছিল, তো উনি ভাবছে যে আলো হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তো উনি ও দরজাটা খোলার সাথে সাথে দেখলো যে রান্নাঘরের চালের উপরে কিছু একটা লাইটের মতো, বড় লাইট বলতে এত বড় সাধারণত লাইট হয় না, মানে অনেক বড় একটা চতুর্ভুজের মতো। উনি যেটা বললো যে কোনো মানুষের আকৃতি না কি যেন একটা জ্বলতিছে রান্নাঘরের ঠিক চালের উপরে। আচ্ছা, প্রচন্ড জোরে, মানে এত আলো জ্বলতিছে ওইটা যে পুরো বাড়িটা প্রায় ওটার কারণে ফসা হয়ে গেছে। উনি দেখি তো আশ্চর্য হয়ে গেল, কি রে এটা কি জ্বলতিছে এখানে, পুরো বাড়ি এভাবে আলো হয়ে গেল। উনি হতভম্ব হয়ে দাঁড়ায় আছে, দেখলো যে আস্তে আস্তে ওই আলোটা, মানে টিনের চালের উপরে আলোটা কাঁপা শুরু করতেছে।
উনি দেখে হতভম্ব হয়ে দাঁড়াইছে। পরে উনি যখন যেটা বুঝতে পারলো যে আলোটা চারদিক থেকে উনি যখন দরজা খুলে দরজার সামনে দাঁড়াইছে, চারদিক থেকে আলোটা আস্তে আস্তে কমিয়ে আসছে, ওনার দিকেই শুধু যে আলোর শাড়িটা আছে ওনার দিকে আসতেছে আলোর রশ্মিটা, এবং কি ওটা আগের চেয়ে আরো দ্বিগুণ আলো হয়ে গেছে। আর সেই সাথে অনুভব করতে পারলো যে আলোটা যে দিক থেকে আসতেছে সেদিক থেকে মানে একটা প্রচন্ড গরম বাতাস আসতেছে ওনার দিকে। উনি ওই গরম বাতাসটা দেখে তখন ওনার মনের ভিতরে অনেকটা ভয় কাজ করলো যে কি এটা, এভাবে এখানে আলো জ্বলতেছে, এভাবে কম্পন হচ্ছে আর এরকম গরম বাতাস আসতেছে নিজের দিকে। পরে উনি ভয়ে দৌড়ে চলে আসছে রুমে এসে আন্টিদের রুমে এসে উনি চিল্লায় অজ্ঞান হয়ে গেছে। তারপরে পরের দিন সকালে জ্ঞান উঠছে, তারপর থেকে উনি দীর্ঘদিন অসুস্থ ছিল। পরে আন্টিরা মেবি একটা হুজুর আনছে, বাড়িতে হুজুরানি দেখাইলো। হুজুর তখন বললো যে ওই ইয়াটা ছিল, উনি নতুন বিয়ে হয়েছে তো, আসার পরে ওখানে একটা খারাপ জিন ছিল, জিনটা ওনার দিকে মানে কুদৃষ্টি দিছে। ওই জিনটাই ওনাকে মেবি ভয় দেখাইছে বা কোনো ক্ষতি করতে চাইছিল। পরে ট্রিটমেন্ট করেছে, তবে জিন বলছে ওনাকে প্রায় বছরখানিক অনেক সাবধানে থাকার জন্য এলাকায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার লিসেনার, প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সব থেকে ভালো লাগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার চেষ্টা করব, আপনারা যাতে খুব সহজে শুনতে পারেন। এই কারণেই বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো খুঁজে বের করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। নতুন আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড। আজকে যে গল্পটি বলবো, গল্পটির নাম হচ্ছে টয়লেটের ভূত। আমি আপনাকে আমার নানির মুখে শোনা একটি ভয়ঙ্কর ভূতের গল্প বলবো। ঘটনাটি আমার বড় নানির সাথে ঘটেছিল। আমার নানারা দুই ভাই মিলে পুরন ঢাকায় নিজেদের প্রত্যেক বাড়িতে যৌথভাবে পরিবার নিয়ে বসবাস করতেন। বাড়িতে একটা মাত্র টয়লেট ছিল, যা বাড়ির পূর্ব দক্ষিণ কোণে একটা বেল গাছের পাশে অবস্থিত ছিল। স্বাভাবিকভাবেই মানুষ এত নোংরা মানে ব্যবহার করে, এত নোংরা করে যে মানে অনেক বেশি খারাপ হয়ে যায় এটা। আমার যে বড় নানা ছিল, সেই বড় নানা প্রতিদিন ফজরের ওয়াক্তে উঠে প্রথমে টয়লেট পরিষ্কার করে, তারপর গোসল করে দেন তিনি নামাজ পড়েন। তো একদিন ছিল পূর্ণিমার রাত, চাঁদের আলোয় চারদিকে ভেসে যাচ্ছিল। হঠাৎ কোনো এক কোণে নানার ঘুম ভেঙে যায়। তিনি বাইরের দিকে তাকান যে চারদিকে ফর্সা হয়ে আছে। তিনি ভাবলেন হয়তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি উঠে একটু পরিষ্কার হয়ে গোসল দিয়ে তিনি নামাজ পড়তে যাবেন। তারপর আসলে তিনি যেটাই প্রতিদিনের মতো যেটা করতেন সেটাই করলেন। একটা ঝাড়ু নিলেন, এক বালতি পানি, ওই একটি হাঁড়িকেন নিয়ে টয়লেট পরিষ্কার করতে গেলেন। চোখে ঘুম থাকায় তিনি বুঝতে পারেননি যে এখনো ভোর হতে অনেক দেরি। টয়লেটের কাছাকাছি গিয়ে তিনি দেখেন তার সামনে তার বৃদ্ধ বাবা টয়লেটের সামনে বসে আছেন এবং ঘুমাচ্ছেন। তিনি বললেন, বাবা, এত রাতে তুমি এখানে কি করছো? তৎক্ষণিক তার বাবা কণ্ঠে বললেন, বাবা, আমি টয়লেটে এসেছিলাম, ফেরার পথে পা পিছলে পড়ে গেছি। হারিকেনটা রেখে আমার কাছে এসে আমাকে টেনে তোলো এবং আমাকে আমার রুমে পৌঁছে দিয়ে আসো। নানা হারিকেন রেখে তার বাবার দিকে এগিয়ে যেতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে তার বাবার আসর গলা শুনতে পেলেন। আবু ইউসুফ, কার সাথে কথা বলছিস এত রাতে? টয়লেট পরিষ্কার করতে আসছিস এত রাতে? কেবল তো রাত 2টা বাজে।
তোর কি হয়েছে, তুই কি ঠিক আছিস? তিনি তৎক্ষণিক পিছন দিকে ঘুরে দেখেন তার বাবা হারিকেন হাতে নিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছেন। এরপর তিনি আবার দ্রুত সেই দিকে আবার তাকালেন, দেখলেন যে আসলে সেখানে কিছুই নেই। ভয়ে তিনি মাথা ঘুরে সেখানেই পড়ে যান আর তার ভীষণভাবে জ্বর আসে। জ্বর প্রায় 3 দিনে একটুও কমেনি। পরে একজন হুজুর ডাকা হয়। হুজুরের বাড়িতে ঢুকেই বললেন যে এখানে একটা খারাপ জিনিস আছে, আর টয়লেটের পাশের বেলগাছটা হলো সেটার আস্তানা। সেদিন রাতে নানা, আসল বাবা যদি নানাকে না ডাকতেন তাহলে টয়লেটের যে আত্মাটা ছিল তার কাছে নিয়ে গিয়ে নানাকে হয়তো তিনি খারাপ কিছু করতে পারতেন। তারপরে আসলে সব কিছু বাদ দিয়ে হুজুরের কথা অনুযায়ী টয়লেটের পাশে থাকা বেলগাছটা কাটা হয় এবং আর মানে কোনো রকম মানে সমস্যা না হওয়ার প্রত্যাশা দেন হুজুর। কিন্তু পরবর্তী সময় দেখা যায় সেই গাছটা কেটে ফেলার পর ওই বাড়ির মধ্যে আরো বেশি আসলে জিনের অত্যাচার শুরু হয়ে যায়। কারণ ওই বেলগাছটাই ছিল সেই পেতনির একমাত্র আস্তানা। এখন তার আস্তানা না পেয়ে সে এই বাড়িতে হামলা চালায়। কখনো বা মানুষকে ভয় দেখায়, আবার কখনো রাত্রের বেলা পুরো আলো জ্বালিয়ে রাখে। আবার কখনো কখনো এমন দেখা যায় যে সে রাতের বেলায় কাজের মানুষ হয়ে বাড়িতে ঢুকে সবার মধ্যে একটা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে। আচ্ছা, যাই হোক, পরবর্তী সময় আসলে সবাই অনেক বেশি আতঙ্ক হয়ে যায়, যার ফলে তারা সবাই আবার সেই হুজুরের কাছে চলে যায়। হুজুরকে বলেছে, হুজুর আপনার কথা শোনার পর তো এরকম হয়েছে, এখন আসলে এই বিষয়টা কি করব, কেমনি কি হবে না হবে। এবার আসলে হুজুরও অনেকটা ভয় পেয়ে যায়, কারণ তিনি যেটা ভালোর জন্য করেছেন সেটাই এখন খারাপ হয়ে দাঁড়িয়েছে। তিনি আর কথা না বাড়িয়ে আমার বড় নানাকে নিয়ে একটা বিশাল বড় কবিরাজের কাছে গেল, যিনি বিশাল বড় একটা বট গাছের নিচে বসে তপস্যা করেন আর কি। যাই হোক, তারপর তাকে নিয়ে যাওয়া হলো বাড়িতে এবং তিনি সেই যে গাছটা ছিল সেই গাছের গোড়া দেখতে চান এবং সেখানে গিয়ে আসলে মাটি খুঁড়িয়ে কি যেন একটা বের করে সেটাকে অবশ্য পরে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। এই তারপর থেকে আসলে এখন পর্যন্ত আমাদের নানার বাড়ির যে ওই বেল গাছটা ছিল বা টয়লেটটা ছিল সেখানে আর কিন্তু কোনো সমস্যা হয়নি এবং সবাই আসলে ভালো চলছিল। তো দর্শক, আমাদের কাছে যেই ভাই গল্পটি পাঠিয়েছেন সে কিন্তু ঢাকা শহরের ভিতরে বসবাস করেন। আর মানে তার যে গল্পটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আসলে আপনাদের কাছে কেমন লাগলো সেই বিষয়টা কিন্তু জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো এপিসোডের দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।